আর এই রকম সুদৃশ্য লেক আছে। এই লেকটার চারিদিকে প্যাডেল বোট করা যাবে। হাততালি দাও এবার। এই হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ। এই রাস্তা ধরে যদি আপনারা চলে যেতে থাকেন তাহলে দেখবেন এখান থেকে আপনারা একদম সেই ওল্ড দীঘার সি ওয়াক হোটেলের কাছে পৌঁছে যাবেন। মাছের পিসটা একবার দেখুন খালি বন্ধু। দুর্দান্ত অভিজ্ঞতা। গুড আফটারনুন বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। ক্রিসমাসের ছুটি পড়তে আর 5 দিনের মতন বাকি আছে। মেয়ে স্কুলের ছুটি আজ থেকে পড়ে গেল। বাঙালি একদিন কিংবা 2 দিনের ছুটি পেলে সবার আগে যে নামটা মাথায় আসে সেটাই হচ্ছে দীঘা। তো অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম যে কোথাও একটা যেতে হবে, কিন্তু যাওয়ার সময় করে উঠতে পারছিলাম না। কারণ এক্সপ্লোর অফ টাইমের আপনারা সকলেই জানেন, অফ টাইম না হলে ঘুরে বেড়ানোর অবসর খুবই কম। বাঙালির মন আনচান করলেই যেখানে ছুটে যায় একদিন বা 2 দিনের জন্য, সেই দীঘাকেই বেছে নিলাম। আর তার থেকেও বড় কথা, দীঘাতে এই মুহূর্তে মূল আকর্ষণ সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। তো সেই মন্দিরের কিছুটা আকর্ষণ তো আছেই। তো চলুন বন্ধুরা, আমরা যাত্রা শুরু করি দীঘার উদ্দেশ্যে। মেয়ে স্কুলের যে ছুটি সেটা আজ থেকেই পড়েছে, সুতরাং আমরা সকালবেলা না বেরিয়ে দুপুরবেলা 22897 কান্ডারি এক্সপ্রেস করে আমরা চলে যাব দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:10। আমরা ঠিক করেছি সাঁতরাগাছি থেকেই ট্রেনটা ধরব। সাঁতরাগাছিতে 2 মিনিটের মতন ট্রেনটা দাঁড়াবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা চলে যাব সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য মেনলি 2খানা ট্রেন আছে। ট্রেন একটাই, শুধু নামটাই যা পরিবর্তন হয়ে যায়। সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রায় 3 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে দীঘা গিয়ে পৌঁছয় মোটামুটি 10:05 নাগাদ। আর সেই ট্রেনটাই ফিরতি পথে আবার চলে আসে হাওড়াতে। আবার সেই ট্রেনটাই নাম পরিবর্তন করে কান্ডারি এক্সপ্রেস নাম নিয়ে দুপুর 3:05-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে দীঘা গিয়ে পৌঁছয় 6:20 নাগাদ। তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস ছাড়াও দীঘা যাওয়ার আরও বেশ কিছু ট্রেন আছে, যার টাইম টেবিলগুলো আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মেয়ের সঙ্গে আড্ডা আর খুনসুটি করতে করতে কখন যে ট্রেন মেছেদা ক্রস করে তমলুক পৌঁছে গেছে তা টেরই পাইনি। নির্ধারিত সময় থেকে প্রায় 20 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছলো দীঘাতে। আমরা ট্রেন থেকে স্টেশনে নামতেই লক্ষ্য করলাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। স্টেশন থেকে বেরিয়ে আমরা 100 টাকার বিনিময়ে একটা টোটো রিজার্ভ করে এগিয়ে চললাম ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে আমাদের হোটেল অ্যালবাট্রসের দিকে। এই হচ্ছে হোটেল অ্যালবাট্রস। এই নাম্বার আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। নন এসি প্যাকেজ 625 টাকা, এসি প্যাকেজ 775।
আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। তো বন্ধুরা, এটাই আমাদের দীঘাতে আপাতত 2 রাত্রিরে থাকবার আস্তানা। আমাদের রুম নাম্বার 701। যথেষ্ট বড়ই বিছানা বলা যেতে পারে, এসি রুম, কিন্তু শীতকালে তো আর এসির কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। আর শীতকাল বলে এইরকম ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এই বাথরুমের দরজা খুললাম, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, যথেষ্ট পরিষ্কার। বাথরুমটা খুবই পরিষ্কার। দুটো খাবার দাবারের খুবই সুখ্যাতি আছে, কারণ আমরা বন্ধুরা মিলে এখানে এসছিলাম, তো খুব সুন্দর এদের খাবার দাবারের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই হচ্ছে মেনু কার্ড। হোটেলের ভাড়া নেওয়া হয়েছে 1000 টাকা, এই রুমটার ভাড়া 1000 টাকা। যথেষ্ট বড় রুম। এছাড়াও এনাদের কি কি রুম অ্যাভেলেবেল আছে আমি হোটেলের দাদার সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখাবো রুমগুলো। যদি আপনারা চান তো এই হোটেলের প্রপার্টির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অ্যালবাট্রস হোটেলের এইটা একটা ডবল বেডরুম। এটার কি ভাড়া ট্যারিফ কি আছে সেটা আমি দাদার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। এসি আছে, বিছানা তো যথেষ্ট বড়, বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা আছে। দাদার মুখ থেকে শুনে নিন এই রুমটার কি ট্যারিফ আছে না আছে, দাদাই বলে দেবে। এখন আমাদের এই রুমটার জিএসটি অনুপাতে ভাড়া হচ্ছে 950 টাকা, আমরা ডিসকাউন্ট করে দিয়ে 850 টাকা করে দিচ্ছি। এই হোটেলের আরও একটা রুম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিভি যথেষ্ট বড়, বিছানাগুলো কিন্তু যথেষ্ট বড়। রুমে সঙ্গে অ্যাটাচ বাথ এবং তার সঙ্গে কিন্তু প্রত্যেকটাই শীতকালে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, প্রত্যেকটাই কিন্তু গিজারের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন স্টাইল কমন। এখানে বালতি, মগ। ট্যারিফ 850 টাকা, ওনারা ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে 850 টাকা এই রুমগুলো প্রোভাইড করে দিচ্ছেন। একটু রিফ্রেশমেন্ট হয়ে বেরিয়ে পড়লাম রাতের ওল্ড দীঘাকে এক্সপ্লোর করতে। বড়দিন উপলক্ষে দীঘার এই নবনির্মিত পার্কসহ গোটা মেরিন ড্রাইভটাকে খুব সুন্দর করে এলইডি লাইটের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। মেয়ে আর বউয়ের আবদার রাখার তাগিদে ওল্ড দীঘার সি বিচের ধারে এই স্ট্রিট ফুডের দোকান থেকে সুপার মোমোকে বেছে নিয়ে সেখান থেকে অর্ডার করে দিলাম মোমো আর এগ চিকেন চাউমিন। সুন্দর করে পার্কগুলোকে সাজিয়েছে। যতবার দীঘাতে এসেছি ততবার ওল্ড দীঘাকেই বেছে নিয়েছি, এইবারেও তার ব্যতিক্রম হয়নি। এইবারেও লক্ষ্য করলাম যে নিউ দীঘা যতটা জমজমাট তার তুলনায় অনেকটাই শান্ত কিন্তু এখনও আসে এই ওল্ড দীঘা। এত সুন্দর করে এই পার্কগুলোকে সাজিয়েছে, মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। দুর্দান্ত লাগছে, সহজ পাঠ। মোমো আর চাউমিন খাওয়ার পর মেয়েকে নিয়ে সমুদ্রের ধার বরাবর একটু হাঁটতে বেরোলাম। দেখলাম দোকানের সংখ্যা আরও বেশ কয়েক গুণ বেড়ে গেছে। চাইলে আপনারা এইখানের সমুদ্রের ধার বরাবর যে দোকানগুলো আছে এখান থেকে ফিশ ফ্রাই বা চিকেনের নানান রকম জিনিস কিন্তু ট্রাই করতেই পারেন। এরপর আমরা হোটেলে এসে ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। সকালবেলা আমরা চলে এসেছি, এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। গুড মর্নিং বন্ধুরা, আজ 20শে ডিসেম্বর 2025। এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা
বেরিয়ে যাবো অমরাবতী পার্কের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন এক্সপ্লোর অফলাইন। তো এই গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি চলে এসছে। এখন চলে এসেছি আমরা অমরাবতী পার্কের উদ্দেশ্যে এই টোটোয় করে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার জন্য একটু হলেও জুবুথুবু অবস্থা আর কি। এই টোটো ভাড়া 100 টাকা করে। এই নিউ দীঘা শুরু হয়ে গেল। রেল স্টেশন থেকে ডান দিকে নিউ দীঘা আর বাঁ দিকে ওল্ড দীঘা। এই অমরাবতী পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। লক্ষ্য করলাম যে এখানে অনলাইন টিকিট কাটারও সুবিধা আছে। এই অমরাবতী পার্ক সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই অমরাবতী পার্ক মেনলি বাচ্চাদেরই পার্ক বলা যেতে পারে, যদিও এই টয় ট্রেনের জন্য আলাদা টাকা লাগবে। বাচ্চাদের বিভিন্ন রকম জয় রাইড এখানে আসলে চোখে পড়বে। এছাড়াও রোপওয়ে এবং বোটিং সার্ভিস আছে, যেগুলোর জন্য আলাদা করে আপনাকে টাকা দিতে হবে। এই রোপওয়ের জন্য ভাড়ার তালিকা এখানে লেখা আছে। 3 থেকে 12 বছর পর্যন্ত 65 টাকা এবং 12 বছরের উপরে জনপ্রতি 100 টাকা করে লাগবে। আর এই রকম সুদৃশ্য লেক আছে। এই লেকটার চারিদিকে প্যাডেল বোট করা যাবে। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই পার্কে ঢোকার এন্ট্রি ফিটা কিন্তু খালি 20 টাকা, কিন্তু এখানে প্রত্যেকটা এই বোট রাইডের জন্য আলাদা আলাদা করে টাকা লাগবে। বোট রাইড বা এই কেবিল কার বলুন, মানে যেটা রোপওয়ে, এই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা করে টাকা লাগবে। কিন্তু এই প্যাডেল বোটের জন্য আপনাকে আলাদা করে টাকা দিতে হবে। দুজনের যে প্যাডেল বোট আছে তার জন্য 150 টাকা, 3 থেকে 4 জনের জন্য যে প্যাডেল বোট আছে তার জন্য 200 টাকা, এবং এই প্যাডেল বোটের টাইমিং 25 মিনিটের মতন। এই যে জাহাজের মতন আর্কিটেকচারাল বিল্ডিংটা দেখছেন, এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভবন। এইটা দীঘাতে জাহাজ বাড়ি নামে বিখ্যাত হয়ে আছে। অমরাবতী পার্ক দেখবার পর মাত্র 10 মিনিটের হাঁটা পথে চলে এলাম এই দীঘা বিজ্ঞান গবেষণা কেন্দ্রে। অমরাবতী পার্ক থেকে এর দূরত্ব মাত্র 850 মিটারের মতন। এই দীঘা বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা করে। বিভিন্ন মজাদার ও সহজ পরীক্ষার মাধ্যমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স যদি শিখতে পারা যায়, তাহলে ক্ষতি কী আছে বন্ধুরা? হাতে কলমে কিছু জিনিসের পরীক্ষা নিরীক্ষা করা যাক। আমার মা এইদিকে শুনছে আর এইদিকে আমার মেয়ে কথা বলছে। এই দেখ, লবঙ্গ, পুদিনা, আমলকি, তেজপাতা এইসবের গাছ, জায়ফল, হরিতকি, দারচিনি, বাসক পাতা, কালমেঘ। এন্টার দ্য জুরাসিক পার্ক। আমাদের জীবনে বিজ্ঞানের অবদান কিন্তু অপরিসীম। তা সে আদিম সভ্যতার যুগ থেকে বর্তমানের এআই, যে কোনো কিছুতেই বিজ্ঞান ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না।
পড়েছো? হ্যাঁ দেখো, এইখান থেকে ছেড়ে দেবো, এবার এটা ছেড়ে দিলাম। দেখছো জিনিসটা কিরম গড়াচ্ছে, দেখো। মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটা প্রতিষ্ঠান এই দীঘা বিজ্ঞান কেন্দ্র। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান শেখার চেয়ে হাতে কলমে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করা ও বোঝা অনেক বেশি মজাদার। কিন্তু হাতে কলমে করব বললেই তো করা যায় না, তার জন্য অনেক সময় সরঞ্জাম চাই, পরিকাঠামো চাই। হাতে কলমে বিজ্ঞান হাতের নাগালে আনতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের বিভিন্ন শাখা বা কেন্দ্রগুলি জাতীয় স্তরে দীর্ঘদিন ধরেই ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। বঙ্গোপসাগরের তটে দীঘা বিজ্ঞান কেন্দ্র এমনই একটা প্রতিষ্ঠান। বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার এ এক অনন্য প্রয়াস বটে। হাততালি দাও, এবার দাও, জোরে জোরে হাততালি দিতে হবে। দেখছো? হোটেলে ফেরার পথে চলে এলাম দীঘা বাস স্ট্যান্ডে। দীঘা রেল স্টেশনের উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে নিউ দীঘা সি বিচের দিকে, সেই রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেই ডান হাতে চোখে পড়বে এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড। এই দীঘা বাস ডিপো থেকে বিভিন্ন টাইম অনুসারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাস পরিষেবা কিন্তু অ্যাভেলেবেল আছে। দীঘাতে আসবো অথচ নিউ দীঘা সি বিচে চান করবো না, তাই আবার হয় নাকি? কিন্তু শরীরটা খারাপ হওয়ার দরুন এইবারে আর স্নান করার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাদের জন্য কিছু খণ্ডচিত্র তুলে ধরলাম। একদিকে দেখলাম ঝাউবনের ভেতর পিকনিক হচ্ছে, আর একদিকে দেখলাম কয়েকজন বন্ধু মিলে দীঘার সি বিচে চুটিয়ে মজা করছে। সবগুলোই কিন্তু দূর থেকে দেখেই নিজের মনকে শান্ত করলাম। তো এই হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ। এই রাস্তা ধরে যদি আপনারা চলে যেতে থাকেন তাহলে দেখবেন এখান থেকে আপনারা একদম সেই ওল্ড দীঘার সি ওয়াক হোটেলের কাছে পৌঁছে যাবেন। এই একটাই রাস্তা, কোনো এপাশ ওপাশ যাওয়ার দরকার নেই, একদম স্ট্রেট যদি একদম এই রাস্তা ধরে চলে যেতে থাকেন আপনারা কিন্তু সোজা ওল্ড দীঘায় পৌঁছে যাবেন। এরপর আমরা হোটেলে ফিরে লাঞ্চ করতে চলে এলাম। আজকে আমরা নিয়ে নিয়েছি দুটো পমফ্রেট থালি আর একটা পার্সে থালি। পমফ্রেট থালিগুলোর দাম পড়েছে 300 টাকা আর পার্সে থালির দাম পড়েছে 190 টাকা। এক হাতে তুলতে পারছি না, বড়। লাঞ্চ সেরে চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। 6 নম্বর গেট দিয়ে ঢোকবার আগে ডান দিকে দেখলাম জুতো রাখবার জায়গা আছে। এই মুহূর্তে যদিও জুতো রাখতে কোনো পয়সা লাগছে না। এই মুহূর্তে দীঘার পর্যটন মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে এই জগন্নাথ মন্দির। যতই বিতর্ক থাকুক না কেন, এটা মানতেই হবে যে এই জগন্নাথ মন্দির হওয়ার পর দীঘাতে পর্যটনের এক জনজোয়ার এসছে, তা বলাই বাহুল্য। দীঘার জগন্নাথ মন্দির ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে দর্শনার্থীদের জন্য। আপনারা সকলেই জানেন যে এই জগন্নাথ মন্দির হলো জগন্নাথ দেবকে উৎসর্গ করা একটা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী যে সমস্ত শ্রমিকরা এই কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে মনের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য কুর্নিশ। এই মন্দিরটি উদ্বোধন করা ছিল 2025 সালের 30 এপ্রিল। এই মন্দিরের উচ্চতা
65 মিটার। এই মন্দিরটা নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। পুরী জগন্নাথ ধামের মন্দিরের মতো প্রত্যেকদিন বিকেল 4টে নাগাদ দীঘা জগন্নাথ মন্দিরেও মন্দিরের সেবায়তরা ধ্বজা বাঁধেন মন্দিরের চূড়ায়। এতদিন শুকনো প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারলেও এখন মন্দিরের আধ্যাত্মিক পরিবেশে 3 বেলা মহাপ্রসাদ গ্রহণের সুযোগ মিলছে। মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, বিভিন্ন সবজি ও মিষ্টি সহ মোট 8টি পদ। এই ভোগ গ্রহণের জন্য মন্দির কর্তৃপক্ষের যে নির্দিষ্ট নম্বর আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। জগন্নাথ মন্দির দেখবার পর মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে চলে এলাম ঢেউসাগর পার্কে। এই ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। এই ঢেউসাগর পার্ক সকাল 11টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। এই ঢেউসাগর পার্কে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। ক্রিসমাস উপলক্ষে এই ঢেউসাগর পার্ককে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জায়গায় এলইডি লাইটের ঝলকানিতে ঢেউসাগর পার্ককে লাগছিল আরও মায়াবী। সিঁড়ি দিয়ে খানিক উপরে উঠে আসলেই চোখে পড়ল এই প্রমোত্তরীটা। দেখুন না, কি অসাধারণ লাগছে না? দেখে মনে হচ্ছে যেন চাঁদ সদাগরের সেই প্রমোত্তরীটা নোঙর করা আছে, খালি জোয়ার আসার অপেক্ষা। তাহলেই বেরিয়ে পড়ব কোনো এক অজানা দ্বীপের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই চোখে পড়ল সমুদ্রের ধারে প্রসারিত করা দুটো হাত যেন হাতছানি দিয়ে ডাকছে। সেই ডাককে উপেক্ষা করা বোধহয় এত সহজ ছিল না। ওই দুটো হাতের উপর দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে কিছুটা হতাশই হতে হলো। দেখলাম দুটো হাতে অজানা কোনো কারণে কেউ হয়তো বেড়ি পরিয়ে রেখেছে। বিভিন্ন ধরনের আর কি বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। এখানে বাচ্চাদের জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা করে চার্জ দিতে হবে। এছাড়াও এখানে বোটিংয়েরও সুবিধা আছে, চাইলে আপনার এখানে বোটিংও সেরে নিতে পারেন, কিন্তু তার জন্য আমার মনে হয় সকালে আসলে বেশি সুবিধা হবে। এত ঘোরাঘুরির জন্য মা একটু ক্লান্ত তো হয়েছিলই, তাই এই বেঙ্গলস ক্যাফেতে একটা চিকেন পকোড়া অর্ডার করার পর আমরা হোটেলের পথ ধরলাম। রাত্রিবেলার ডিনার এসে হাজির হয়েছে টেবিলে। ফ্রায়েড রাইস, চিলি চিকেন। গুড মর্নিং বন্ধুরা। আজ 21শে ডিসেম্বর 2025। ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এখন সকাল 9টা। আজ আমরা চলে যাব মোহনার উদ্দেশ্যে এবং আমাদের দুপুর 1:10-এ দীঘা স্টেশন থেকে ট্রেন আছে সাঁতরাগাছির উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, চটজলদি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব দীঘা মোহনার উদ্দেশ্যে। আজকের সকালে আমরা ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম ডিম টোস্ট। আমরা হোটেলের বাইরে থেকে এই টোটোটা রিজার্ভ করে নিয়েছি। যাওয়া আসা নিয়ে আমাদের মোট খরচা পড়ছে 200 টাকা করে। দীঘায় পর্যটক আনাগোনার সঙ্গে সঙ্গে কিন্তু টোটো ভাড়াও বেশ কয়েক গুণ বেড়ে গেছে, এটা চোখে পড়ল। কারণ বোর্ডে যে ভাড়ার তালিকা দেখলাম তার তুলনায় বাস্তবে কিন্তু কয়েক গুণ ফারাক আছে। কথাতেই আছে না, মাছে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া মুখে ভাত রোচে না। এইখান থেকে যে সমস্ত লরিগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে মাছ লোড হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। আপনারা সকলেই জানেন যে নদী আর সাগরের যে সঙ্গমস্থল সেটাকেই বলা হয় মোহনা। এই মুহূর্তে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাঁ দিকে চম্পা নদী এসে এই বঙ্গোপসাগরে মিশেছে, আর আমার ঠিক ডান দিকেই বঙ্গোপসাগর। তো এই যে নদী আর সাগরের যে সঙ্গমস্থল,
এইটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মোহনা। আর এই যে দেখছেন মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে একদম সমুদ্রের একদম সমুদ্র পর্যন্ত, এইটা 10 বছরের মতন হয়েছে এইখানে বোল্ডার ফেলে এই রাস্তাটা তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। এই দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যেহেতু সমুদ্রে জোয়ার চলে এসছে, তাই যে সমস্ত ছোট ছোট জাহাজগুলো তীরে এসে নোঙর করেছিল তারা আবার পুনরায় সমুদ্রের দিকে চলে যাচ্ছে মাছ ধরার জন্য। তো এই মুহূর্তে মেয়েকে নিয়ে চলে এসেছি মোহনাতে। এইরকম স্রোত, আপনারা কিন্তু ভুলেও এইরকম জোয়ার চলে এসছে, জোয়ারের সময় কিন্তু আসতে জামা প্যান্ট কিন্তু খেয়াল রাখবেন, জামা প্যান্ট কিন্তু পুরো ভিজে গেছে আমাদের। দুদিক থেকে পুরো স্রোত আসছে, এই দেখুন আমাদের সামনে আর এই মুহূর্তে কেউ নেই। হাত না দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা কিন্তু একটু মোহনাতে আসতে দেরি করে ফেলেছিলাম। আপনারা কিন্তু আসলে এখানে সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখতে পারবেন। চলুন বন্ধুরা, এবার একটু আপনাদেরকে মাছের আড়তটা ঘুরিয়ে দেখাই। পমফ্রেট কত? পমফ্রেট এটা 600 টাকা, এটা 700 টাকা। পমফ্রেট কত গো? ওই দিকে 450 পমফ্রেট। বন্ধ পাচ্ছি। এর ভেতরেও আছে দেখছি ছোট। রকমের মাছ দেখ, সার্ডিন মাছ, চিংড়ি, অক্টোপাস। অক্টোপাস খেয়েছিলিস তো? এই যে কত বড় পাঁচশো মাছ দুটো, ওই টিকিটটা ওই টিকিটটা মাছটার সাইজ দেখছিস? কত বড় ইলিশ মাছটা দেখ। এরপর আমরা চটজলদি হোটেলে ফিরে রুই মাছের থালি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা চলে এলাম দীঘা স্টেশনে। এই ট্রেনটার ভাড়া পড়েছে জনপ্রতি 110 টাকা করে। যারা সপ্তাহের শেষে দীঘা থেকে বাড়ি ফিরতে চান তারা কিন্তু প্রতি শনিবার এবং রোববার এই দীঘা সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটায় করে বাড়ি ফিরতে পারেন। প্রতি শনিবার এবং রোববার দুপুর 1:10 দীঘা থেকে এই স্পেশাল ট্রেনটা ছেড়ে সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছয় 4:45 নাগাদ। ট্রেনের হুইসেল বাজতেই আমরা দীঘাকে টাটা বাই বাই জানিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই দীঘা ভ্রমণের ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।